চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই পাঠ্যটি নিয়ে আমি আজকে এই টেক্সটের এই প্রথম লেসনটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তা মহাত্মা গান্ধী কে ছিলেন তোমাদের একটু জেনে রাখা দরকার, আর মহাত্মা গান্ধী সম্পর্কে তোমরা পরে আরো জানবে। মহাত্মা গান্ধীকে বলা হতো জাতির জনক, অর্থাৎ তিনি ছিলেন ফাদার অফ নেশন। এবং শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর কিন্তু একটা অগ্রণী ভূমিকা ছিল। এবং তোমরা আরও জানবে একটু বড় হলে মহাত্মা গান্ধী ছিলেন একজন ভালো লেখক। তিনি আবার অনেক কিন্তু লেখালেখিও করেছেন এবং সে লেখাগুলো কিন্তু খুবই ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু সেই লেখাগুলোরও কিন্তু অবদান অনস্বীকার্য। চলো আমরা আগে এটা পড়ে নিই। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট ছেলে, একটি বালক মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। আর গান্ধীজির ড্রেস, গান্ধীজি খুবই সহজ সরল ড্রেস পরতেন, অর্থাৎ একটি ধুতি বা একটি কটি বস্ত্র পরে কিন্তু তিনি তার জীবনটা অতিবাহিত করতেন। মহাত্মা গান্ধীর কিন্তু কোনো আড়ম্বরপূর্ণ জীবনযাপন ছিল না। তা সেইটা দেখে ওই ছেলেটি কিন্তু খুবই অবাক হয়েছিল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট। হঠাৎ করে তিনি কিন্তু সেই ছেলেটা ভাবতে লাগলো যে এত বড় একজন মহান ব্যক্তি যার কোনো শার্ট নেই। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। ছোট্ট ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করলো যে গান্ধীজি আপনি কেন শার্ট পরেননি? হোয়ার ইজ দ্য মানি সান? তখন গান্ধীজি খুব সিম্পলি তাকে ওই ছেলেটির মতোই খুব সুন্দর উত্তর দিল, টাকা কোথায় ড্রেস পরবো বা শার্ট কিনবো? গান্ধীজি আস্কড জেন্টলি। তিনি কিন্তু এই কথাটা খুব মৃদুভাবে, খুব কিন্তু সুন্দরভাবে কিন্তু জিজ্ঞাসা করলেন। আই অ্যাম ভেরি পুয়ার, আই ক্যানট বাই আ শার্ট। গান্ধীজি কি বললেন? আমি তো খুব গরিব, আমি শার্ট কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। এইটা শোনার পর, খুবই তো সরল একটি ছেলে, তার কিন্তু মনে একটু করুণা জাগলো। পিটি মানে দয়া বা করুণা। মাই মাদার সিউজ ওয়েল। সিউ মানে সেলাই করা। ছেলেটি বলল আমার মা খুব ভালো সেলাই করেন। হি সেইড। ছেলেটি বলল শি মেক্স অল মাই ক্লথস। আমার সমস্ত পোশাকগুলো আমার মাই আমাকে বানিয়ে দেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ। আমি বলবো আমার মাকে আপনার জন্য একটি শার্ট বানিয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড। তখন গান্ধীজি ছোট্ট ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তোমার মা কতগুলো ড্রেস তৈরি করতে পারবেন, অর্থাৎ কতগুলো শার্ট তৈরি করতে পারেন? জাস্ট টেল মি হাউ মেনি নিড। শুধু আপনি আমাকে বলেন, ছেলেটা বলল, সেই দ্য বয়, যে আপনার কতগুলো প্রয়োজন। she will make as many as you want. আপনি যতগুলো চাইবেন, গান্ধীজিকে জিজ্ঞাসা করলো ছেলেটি, ছোট্ট ছেলেটি, ততগুলোই আমার মা কিন্তু বানিয়ে দেবে, যতগুলো আপনি চাইবেন বা আপনার প্রয়োজন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট। গান্ধীজি কিছুক্ষণের জন্য কিন্তু থামলেন। দেন হি সেইড। তারপরে তিনি বললেন আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান। বলছে বৎস, আমার কিন্তু অনেক বড় পরিবার। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার 40 কোটি কিন্তু ভাই বোন আছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু তোমার মাকে শার্ট বানিয়ে দিতে হবে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট হাউ ক্যান আই ওয়্যার ওয়ান। বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের একটা করে শার্ট হচ্ছে, গান্ধীজি বললেন, ছেলেটাকে জিজ্ঞাসা করলেন ততক্ষণ পর্যন্ত আমি একা কি করে শার্ট পরতে পারি? আমি পরতে পারি না, কারণ আমি বলতে আমি নিজেকে বুঝি না। আমার এই 40 কোটি ভাই বোন সারা দেশের, তাদের সবাই হচ্ছে আমি। এই কথাটা বললেন। দেন দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। ছেলেটাকে গান্ধীজির উত্তরটা অবাক করলো। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওরে বাবা, 40 কোটি ভাই বোন!
গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সত্যি ঠিকই বলেছিলেন। আফটার অল, সর্বোপরি গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার্স, যে ভারতবর্ষের যত পরিবার আছে সমস্ত পরিবারের মানুষ তারা প্রত্যেকেই কিন্তু গান্ধীজির পরিবার ছিলেন। অর্থাৎ গান্ধীজি প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু নিজের পরিবার বলে ভাবতেন। এইটা হচ্ছে ব্যাপার। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি কিন্তু অনেক জায়গা কিন্তু ভারতবর্ষের ভ্রমণ করেছেন। ভারতবর্ষের অনেক জায়গায় তিনি গিয়েছেন ফান্ড কালেক্ট করার জন্য, টাকা অর্থ জোগাড় করার জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদিন তিনি একবার গিয়েছিলেন ওড়িশাতে। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলাকে তিনি দেখতে পেয়েছিলেন, তার সাথে তিনি দেখা করেছিলেন, একজন বৃদ্ধার সাথে তিনি সেখানে দেখা করেছিলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, তিনি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতেন না ওই বৃদ্ধা। হার হেয়ার ওয়াজ গ্রে, তার কিন্তু চুল গ্রে হয়ে গেছিল, অর্থাৎ তিনি বৃদ্ধা হয়ে গেছিলেন, ধূসর হয়ে গেছিল, পেকে গেছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, আর তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সেই ভদ্রমহিলা গান্ধীজির কাছে গেলেন এবং তার পা স্পর্শ করলেন। দেন শি গেভ হিম আ কয়েন, তারপরে ওই ভদ্রমহিলা, ওই বৃদ্ধা গান্ধীজিকে 1 টাকা দিলেন তার ফান্ডে। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, আর গান্ধীজির সাথে ছিলেন জামানলাল বাজাজ, তার কাজ ছিল কি, তার কাজ ছিল ওই ফান্ড, যত যে ফান্ডগুলো উঠছে সেগুলো কালেক্ট করে তার কাছে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, গান্ধীজির কাছে এই জামানলাল বাজাজ তিনি কি করলেন, ওই কয়েনটিও চাইলেন যেটা ওই বৃদ্ধা দিলেন, আরও অনেকে দিয়েছিল। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি এটা দিতে রাজি হলেন না, বললেন না, আমি এই কয়েনটি আপনাকে বা তোমাকে দেব না। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল অবাক হয়ে গেল যে এই 1 টাকা গান্ধীজি আমাকে দিচ্ছেন না কেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামানলাল সেড, বললেন আমার কাছে তো হাজার হাজার টাকা আছে, তাহলে এই 1 টাকা তিনি কেন দিচ্ছেন না। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, তোমার কাছে যে হাজার হাজার টাকা আছে, জামানলালকে বললেন গান্ধীজি, তার থেকে এই 1 টাকার কয়েনটা অনেক বেশি মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম, এই কথাই গান্ধীজি বললেন, ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স হি ক্যান গিভ 1,000 or 2, যদি একজন ব্যক্তির কাছে লাখ লাখ টাকা থাকে তাহলে কিন্তু তিনি 1,000 বা 2,000 এটা অনায়াসেই দিয়ে দিতে পারেন। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই যে ভদ্রমহিলার সাথে আমি যে আজকে সাক্ষাৎ করলাম তার কাছে কিন্তু সর্বস্ব 1 টাকাই ছিল, তিনি সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিলেন। অর্থাৎ তিনি এই দেশের স্বাধীনতার জন্য তিনি তার সর্বস্ব 1 টাকা সেটা কিন্তু তিনি আমাদেরকে দিয়ে দিলেন। এটাই হচ্ছে তার গ্রেটেস্ট একটা স্যাক্রিফাইস আমাদের দেশের জন্য। সেই কারণে গান্ধীজি কি বললেন, সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, কোটি কোটি টাকা থাক না কেন তার থেকে 1 টাকাকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ এর মধ্যে প্রচুর স্যাক্রিফাইস আছে, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, আমাদের দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গিটা প্রমাণ করে যে আমাদের দেশে এমনও ব্যক্তি আছেন যাদের হয়তো কিছুই নেই, কিন্তু তারা এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত। তাই ওই বৃদ্ধা 1 টাকাও দিয়ে দিলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তিনি কিন্তু কি করলেন, গান্ধীজি ওই 1 টাকা কিন্তু চিরকাল তার কাছে রেখে দিলেন। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্কস, এটা আমরা আরও গান্ধীজি সম্পর্কে জানতে পারবো। গান্ধীজির যে কাজ, তার কাজকে কিন্তু পরিপূর্ণতা দিয়েছিল কি, থটস অফ লাভ, ভালোবাসার চিন্তাধারা, অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে। পিস,
মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে হবে, আর ইকুয়ালিটি, প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখতে হবে। এই তিনটে জিনিস, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি, এইটা গান্ধীজির কাজগুলোকে কিন্তু পরিপূর্ণতা দান করেছিল। বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। কি বলছে? বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এদেরও কিন্তু এই গান্ধীজির মতো কি ছিল? থটস অফ লাভ, পিস মানে শান্তি, এবং ইকুয়ালিটি সমতা মানুষের মধ্যে, তারাও কিন্তু এগুলো তাদের আদর্শ হিসেবে পালন করতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। আর স্বামী বিবেকানন্দ কি করছিলেন? তিনি চেয়েছিলেন প্রত্যেকটা দেশবাসীর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা ইউনিটি, ঐক্য ছড়িয়ে দিতে। এটা কিন্তু তোমার স্বামী বিবেকানন্দ এটাতে সফল হয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে তিনি একটি খুব সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। ইন 1893 অ্যাট শিকাগো, 1893 সালে শিকাগো শহরে আমেরিকার তিনি একটি অসাধারণ বক্তৃতা পেশ করেছিলেন, যার মধ্য দিয়ে কিন্তু ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছিল। সেই জন্যই তো মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, তাদের আদর্শগুলো কোথাও যেন এক। আমাদের একটা কথা বলা হয় ইংরেজিতে, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, অর্থাৎ মহান মহান ব্যক্তিরা কিন্তু একই চিন্তা ভাবনা করেন। এখানে কিন্তু এই মহান তিনটি ব্যক্তির চিন্তাধারা, আদর্শ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কিন্তু সাহায্য করেছিল। রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটার জন্য মানে ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ান্স এটা প্রতিস্থাপন করার জন্য কিন্তু রাখি বন্ধন উৎসব চালু করলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। আর রবীন্দ্রনাথের এই উৎসবটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে উঠল একটা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন, বিশ্ব ভ্রাতৃত্বের একটা উৎসব, আর একটা কমিউনাল হারমোনি মানে একটা তোমার কি বলবো সংহতি। এই দেশের যে জাতীয় একটা সংহতি, সেই সংহতি স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। These three great men have become immortal for their thoughts and works. এবং তাদের চিন্তাধারা, তাদের কার্যের জন্য এই তিনটি মানুষ অর্থাৎ মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ টেগর, এই তিনজন কিন্তু আমৃত্যু বহন করে চলেছেন, অর্থাৎ তারা আমাদের কাছে অমর হয়ে আছেন। আজও দেশবাসী এই বিখ্যাত ব্যক্তি, এই তিনজন মহান ব্যক্তি, মহান মহাপুরুষকে কিন্তু কখনোই কিন্তু ভুলবে না আমাদের দেশ। এইভাবে আমি তোমাদের আরও এই কাজগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব, এবং তোমরা টেক্সটটা খুব খুঁটিয়ে ভালো করে পড়বে। এর পরবর্তী লেসনগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং তার সাথে সাথে রাইটিং স্কিলও কিছু আমি তোমাদেরকে লেখা কিভাবে করতে হয় ভালো সুন্দর সেটা করাবো, এবং গ্রামারের কিছু দিক নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে খুব মন দিয়ে পড়ো এবং আমার সঙ্গে থেকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব দ্রুত হাজির হব। থ্যাংক ইউ।